ইমন যশোর ছাত্রলীগের পরিচিত একটা মুখ। ইমন পরিচিত রাজপথে তার ভূমিকার কারণে, সামাজিক কর্মকাণ্ডের কারণে। ইমনের পরিবারটা আওয়ামী লীগের পরিবার। ইমনের বাবা আওয়ামী লীগের ত্যাগী নেতা। ইমনের পুরা পরিবারটা ইউনূস সরকারের দুঃশাসনে ক্ষতিগ্রস্ত একটা পরিবার। ইমনের মুখে শুনবো তাদের পরিবারের গল্প, যশোরের আজকের পরিস্থিতির গল্প। ইমন, তোমাকে শুভেচ্ছা। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? ভালো। ইমন, তোমার এখন ছাত্রলীগে কোনো পদ আছে? আসলে আমাদের কমিটি আপনার পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল লাস্ট 12 সালে। এরপর থেকে আর কখনোই কমিটি হয় না। আমরা আ গর্বিত কর্মী, কিন্তু আমাদের সৌভাগ্য হয় নাই কোনো পদবি পাওয়ার। শুধু আচ্ছা, আমি না, আমার মতো অনেকে। পদের দরকার নাই, কমিটির দরকার নাই। ইমন, যশোরে অনেক ঘটনা ঘটেছে কিন্তু 5 আগস্টের আগে পরে আর কি। তোমাদের পরিবারের উপরে আক্রমণ কিভাবে শুরু হয় একটু বলো তো আমাদেরকে। আসলে ৫ আগস্টের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সন্ত্রাসী হামলা যে সারা দেশব্যাপী যেভাবে হয়েছে আপনারা সবই জানেন। তো ৫ আগস্ট সন্ধ্যার সময় হঠাৎ আমি একটু রাস্তায় যাওয়ার চেষ্টা করি। তখন শুনি যে সন্ত্রাসীরা দা, কুড়াল, পিস্তল এগুলো নিয়ে আরকি নাকি আসছে। তখন আমি দৌড়ে আমার আব্বুকে গিয়ে বললাম যে, এই বিষয়। তো আমরা দুজনে পালিয়ে কবরস্থানে চলে যাই বাসার পাশে। তখন আরকি তোমার আমার আব্বু আব্বু তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম হচ্ছে গাজী টিপু সুলতান। উনি হচ্ছে পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। আচ্ছা, হ্যাঁ, তারপরে? তো আমরা কবরস্থানে গিয়ে অবস্থান নেই। এখন এখানে আমরা শুনতে পাচ্ছি বাজে গালি দিচ্ছে, কোন ঘরবাড়ি ভাঙচুর। কবরস্থান? যশোরে কি কারবালা কবরস্থান না, 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 এটা? না, না, না। আমাদের বাসার পাশে। ওইখানে ছাড়া আসলে পালানোর আর জায়গা ছিল না। ওই সময় পেলে আচ্ছা, আমাদের মেরে ফেলতো। শুধুমাত্র অপরাধ আওয়ামী পরিবার হওয়ার কারণে। তো আমরা কবরস্থানের ওখানে দীর্ঘক্ষণ পালিয়ে থাকি। এর ভিতরে আমাদের বাসা, ঘর ভাঙচুর, এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়। এরপরে ১ ঘন্টা পরে শোনা যায় যে আবার আসছে, এসে আমার ছবি নিয়ে আমাকে খুঁজছে। আমার দোষ, আমি Facebook এ লেখালেখি করছি এদের বিরুদ্ধে, বা এদের বিরুদ্ধে তো না, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আরকি। এদের meticulous ডিজাইন এর বিরুদ্ধে। এই কারণে আমাকে খোঁজাখুঁজি করছে। তো ওরা এসে আরেক দফা ভাঙচুর করে। ভালো কথা। তারপরে আমরা যশোর ছেড়ে দিই, আমি আর আমার আব্বু। তারপর দীর্ঘদিন পর না, মানে কিছুদিন পর ১৪ই আগস্টে বঙ্গবন্ধু মুরালের আ যে ভাঙচুর হইছে, সে বঙ্গবন্ধু মুরাল ভাঙচুরের প্রতিবাদে আমরা আসলে কোন ঘরে থাকতে না জায়গায় পেরে। কোন জায়গায় এ যশোরে? জি, যশোরে এটা হচ্ছে আপনার বকুলতলা। বুঝছেন? আচ্ছা, বকুলতলায় মুরালটা। তো ভাঙার প্রতিবাদে আমার আব্বু প্রকাশ্য দিবালোকে ৪-৫ জন মিলে আপনার মাইকের মাধ্যমে বক্তব্য দেওয়ার প্রতিবাদ জানানোর পরে আপনার মিছিল করে প্রতিবাদ লিপি ক্যান্টনমেন্টে দিয়ে আসছিলেন। তো এই দিয়ে আসার কারণে ঐদিন বিকালে আমার আব্বুকে আহত করে ক্যান্টনমেন্টে সন্ত্রাসীরা। দেওয়ার কারণটা কি? জি। প্রতিবাদ প্রতিবাদের স্মারকলিপি ক্যান্টনমেন্টে দেওয়ার কারণ কি? তখন হচ্ছে আসলে বাংলাদেশের কোনো পুলিশ বা থানা সচল ছিল না আরকি, আপনি জানেন। তো ক্যান্টনমেন্টে দিয়ে আসার পরে আব্বুকে আহত করা হয় মেরে। তারপর আমরা দীর্ঘদিন আহত হচ্ছে কারা করে ক্যান্টনমেন্টে? এ ক্যান্টনমেন্টে করে না। মানে ওইটা দিয়ে আসার পরে, মানে আমাদের অপরিচিত সন্ত্রাস বাহিনী মানে তোমার ওই আব্বু যখন ক্যান্টনমেন্টে প্রতিবাদের স্মারকলিপি দিতে গেল, যারা নিল স্মারকলিপিটা বা প্রতিবাদ পত্রটা, তাদের অ্যাপ্রোচ কি ছিল আর্মির লোকজনের? তারা স্বাভাবিকভাবে নিয়েছে। তারা স্বাভাবিকভাবে নিয়েছে, হাস্যোজ্জ্বলভাবে নিয়েছে। মানে অ্যা ওদের ভিতরে আমরা কোনো খারাপ কিছু দেখি নাই। তা তারপরে কিছুদিন পর হঠাৎ আমার আব্বুকে আহত হয়েছিল তার ১ সপ্তাহ ১.৫ সপ্তাহ পরে আব্বুকে অ্যারেস্ট করে। করার না, আ আহত কিভাবে হয় আহত? আহত ওদের আমরা চিনিও না, জানিও না। ওরা ওরা রাস মানে পিটানো শুরু করেছে। নিজের পিতার কথা আর কি বলবো? মারধর শুরু করে দিয়েছে। কয়জন লোক? ৫ থেকে ৭ জন হবে। বয়স কেমন? বেশিরভাগই আমাদের বয়সী আরকি। আ যাতে এদের এখন বর্তমানে এদের কি চিনতে পারে গেছে এরা কারা? আসলে এরা আসলে টোকায়, বুঝছেন? এরা ভাড়ায়, আমার মনে হয় যে এরা ভাড়ায় কাজটা করেছে। ওই যে প্রকাশ্য দিবালোকে মাইকে বক্তব্য দেওয়ার কারণে হয়তো ওখান থেকে কেউ করে দিয়েছে।
দেখিয়ে দিয়েছে। আমার মনে হয় এই কারণেই, আমার যতদূর মনে হয়। বুঝছেন? তো তার কিছুদিন পর আব্বুকে অ্যারেস্ট করে। কত অ্যারেস্ট করার তারিখে পরে অ্যারেস্ট করে, কত তারিখে? এটা আমার এই মুহূর্তে সঠিক তারিখ মনে পড়ছে না। তবে এটা বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজ ওখানে আরকি দেওয়া আছে, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, তারপরে? অ্যারেস্ট করার পরে আমার আব্বু আসলে আমার তো আসলে রক্তে আওয়ামী লীগ পজিটিভ আমরা। তো আব্বুকে যখন অ্যারেস্ট করে আদালত চত্বরে নিয়ে যাওয়া হয়, তখন আব্বু স্লোগান দিয়ে এক কথায় আদালত চত্বর কাঁপিয়ে দিয়েছিলেন। এতে অনেকেই সাহস পেয়েছিল। শুধু যশোরে না সারা বাংলাদেশে। কি স্লোগান, আ কি স্লোগান দেশে? ১ম এ বলে যে এইভাবে আমাদের অ্যারেস্ট করে আওয়ামী লীগকে তো থামিয়ে রাখা বা দাবিয়ে রাখা যাবে না। তারপরে এই মিথ্যা মামলা বা মিথ্যা ভাবে অ্যারেস্ট করা, কোন মামলা নেই। এই সমস্ত কথাগুলো বলার পরে তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নয়, রাজপথ ছাড়ি নয়। এই ধরনের স্লোগানগুলো আরকি তিনি রাজপথে সরি আপনার আদালত চত্বরে চিৎ চিৎকার করে দেয় আরকি। বুঝছেন? এরপর? তারপরে আব্বু আচ্ছা আপনার প্রায় ১ মাস মতো কারাবরণ করে তখন যেহেতু কারাবরণ করছি আর তো মনে হয় না যে কিছু হবে। আমরা এটা ভেবে আমাদের বাসায় ছিলাম। বাসায় থাকতে, মানে থাকতে জেলখানায় কি দেখতে যেতে তোমরা? আমি যেতে পারতাম না। মানে আমি ধরেন আ যশোরের একটা অ্যাক্টিভ ছাত্রলীগের কর্মী। আমি যেতে পারতাম না। আমার পরিবারের লোক যেত আর পিসিতে টাকা দিয়ে আসতো। বুঝছেন? হুম। আর হচ্ছে আমাদের আ আ অ্যাডভোকেট আমাদের হচ্ছে যশোরের আ আ আওয়ামীপন্থী অ্যাডভোকেট যারা ছিলেন তারা আরকি হেল্প গুলো করছিলেন। মানে আমাদের যাতে দৌড়াদৌড়ি করতে না হয়। কারণ তারা জানেন যে আমি আসলে দৌড়াদৌড়ি করতে গেলে আমারও অ্যারেস্ট হওয়া লাগবে। কারা, কারা উনার জামিনের জন্য কাজ করেছে? এটা অনেকের কথা বলতে হয়। ১ম এ আমার যশোর জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু কাকা। উনি আমাকে ফোন করে বলেন যে হচ্ছে অ্যাডভোকেট জনি অর্থাৎ অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আপনার আইন বিষয়ক সম্পাদক আমাদের জনি ভাই। জনি ভাইকে তিনি বলেন বিষয়টা যে গাজী টিপু সুলতান অ্যারেস্ট হয়েছে। তুমি বিষয়টা দেখো। তারপরে আরাফাত রহমান বাসিত ভাই, যুবলীগের কর্মী, সাবেক ছাত্রনেতা। তারপরে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহরুল ইসলাম। এনারা আরকি ওই মুহূর্তে খোঁজখবর সবাই নিয়েছেন। কিন্তু মানে ওই যাতে আমার অ্যাডভোকেট বা ওই তৎকালীন সময়ে যে সিদ্ধান্তটা উনারা যেটা বলেছে আমি সেটা করছি। না করলে উনার আমি নামে আমার মতো উনার নামে কি মামলা দেওয়া হয়েছিল? এটা হচ্ছে আপনার বিএনপির পার্টি অফিস ভাঙচুরের মামলা দেওয়া হয়েছে। বুঝছেন? বিএনপির পার্টি অফিস ভাঙার মামলা। তারপর? তারপরে হচ্ছে এনাদের সহযোগিতা করে তারপর উনারা জামিন করলো ১ মাস মতো লাগলো। তারপর আমরা চিন্তা করলাম যেহেতু আর কোন অ্যারেস্ট হইছে তারপর আমরা আমাদের যশোরের বাসায় থাকা শুরু করলাম। তারপরে আব্বু একদিন হচ্ছে আপনার ইসে গেল যে মানে জামিনে গেল। সরি কি বলে হাজিরা দিতে গেল। দিতে গিয়ে যারা মানে বিনা কারণে এই যে আপনার অ্যারেস্ট হচ্ছে এর প্রতিবাদে একটা মিছিল করে যশোর শহরে প্রকাশ্য দিবালোকে জয় বাংলার মিছিল করে। এই জয় বাংলার মিছিল করার আধা ঘন্টার ভিতরে বাসায় ওই ভাড়াটিয়া টুকাইরা আবার এসে অকথ্য গালিগালাজ এবং ভাঙচুর করে তারা ক্ষান্ত হয়নি। ২য় দিন আরেক গ্রুপ এসে তারাও ভাঙচুর করে। তখন ইতিমধ্যে আমরা যশোরের বাইরে চলে যাই। আমাদের কাছে নিউজ আসে যে এই মিছিল করার কারণে সন্ত্রাস বাহিনী ঢুকছে। তখন আমরা বাসায় চলে যাই। সেই থেকে আরকি আমরা আ এই বাসার বাইরে চলে যাই। সেই থেকে আমরা বাসায় আর যেতে পারিনি। বাসার ভয়াবহ চিত্রের ছবি আমি এতদিন কাউকে নিয়ে পারিনি। ওখানে কেউ যেতে ভয় পায় আরকি। একজনকে নিয়ে আইছিলাম। সেটা আমার কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল পেজেও ছাড়া আছে। আমার বাসার ভয়াবহ ভাঙচুরের চিত্রটা। এমনি তোমরা ভাই বোন কয়জন? আমরা ২ ভাই। আমার একটা ছোট ভাই আছে। ও এবার ইন্টার পরীক্ষা দেবে। ও টেস্ট পরীক্ষা আসলে আমাদের আ এই সমস্ত কারণে টেস্ট পরীক্ষায় ৩ টে সাবজেক্টে ফেল করছিল। যা অত্যন্ত দুঃখজনক বিষয়। ও একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। মানে আমরা এবং আমাদের পরিবার আসলে তোমার ধ্বংসের তোমার দ্বারপ্রান্তে আম্মা আছি কি আমরা। তোমার আম্মা কি হাউসওয়াইফ না কোনো কাজকর্ম করে আমার তোমাদের? আমার 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 আব্বু এবং আমার আম্মু দুজনেরই পেশা হচ্ছে আপনার আ টিচার দুজনেই আরকি শিক্ষক। আমাদের এলাকায় তাদের হাতে আ পড়াশোনা করেনি এমন কোন মানুষ এখনো পর্যন্ত নাই। আ আমাদের আল্লাহর রহমতে এলাকায় আল্লাহ সম্মান দিয়েছে। কিন্তু এই ইউনূসের দুঃশাসনের কারণে আমাদের ব্যাপক আকারে বেইজ্জতি করা হচ্ছে। আমরা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে আছি ওনাদের আরকি। টিচারদের তো বিভিন্ন টিচারদের সমস্যা হইছে। স্কুল থেকে বের করে দেয়া হইছে, পদ থেকে বাধ্য করা হইছে। এমন কোনো ঘটনা ঘটছে উনাদের? আসলে আসলে আমাদের ওইটা আমাদের নিজস্ব স্কুল ছিল, বুঝছেন? মানে আমার আব্বুর হাতে করা স্কুল ছিল। এটা সম্ভবত ২০০২ সালে আরকি
কি নাম স্কুলটার, কি নাম? অ্যাডাসিয়ন পাবলিক স্কুল ছিল। আচ্ছা। সেটা তা ওইখানে আপনার আমাদের হচ্ছে স্কুলটা এখন আর নেই। বুঝছেন? মানে স্কুলটা নেই কারণ এই স্কুলটা হচ্ছে আপনার অন্য একজনের জমির উপরে যে লিজ নিয়ে যেভাবে করে ওইভাবে করা ছিল। আসলে যেহেতু আমাদের নিজের জায়গা না, অন্যদের জায়গা সেহেতু তাদের চাপ দিয়ে এখন আমাদের স্কুলটা আর নাই। কবে স্কুলটা তুলতে হয়েছে? মানে ধরেন কি বলবো? ওই পরপরই আরকি। এরপরে তো আর স্কুলে আমার আব্বুর বা কারোর যাওয়া সম্ভব না। আমরা তো আর থাকতে পারিনি। এমনি মনে করো তোমাদের কথায় মনে হলো তোমার মা বাবার স্কুলের স্কুলের উপরে জীবিকা ছিল, স্কুলের স্কুলের উপরে উপরে। আমাদের জি, 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 এটা বলতে পারেন। আর আম্মু কোচিং করাইতো, আব্বু কোচিং করাইতো সেগুলো আরকি। মানে এক কথায় এই সেক্টরে আমাদের পরিবার চলতো আরকি। এখন তোমাদের পরিবার কিভাবে চলে? এখন আমাদের পরিবার আমাদের হচ্ছে যারা রিলেটিভরা আছে, আমাদের কিছু শুভাকাঙ্ক্ষীরা আছে। এইজন্য আসলে যা সত্যি তাই। মানে উপরে আল্লাহ আর নিচে তারা। এজন্য টিকে আছি। এই 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 এইসব এর মধ্য দিয়ে আমরা রাজপথের সকল কার্যক্রম ইনশাআল্লাহ চালিয়ে যাচ্ছি, যাবো। আর আমাদের রক্ত হচ্ছে আওয়ামী লীগ পজিটিভ। এমনি এখানে ধরো এই যে রাজপথে বলতেছো, এখন কিভাবে সম্ভব প্রোগ্রাম গুলা করা? কত লোক পাওয়া যায় প্রোগ্রাম করতে গেলে? আসলে আমি আপনাকে বলি আমরা আ আমি বিশেষ করে যে কাজটা করার চেষ্টা করতেছি, যে এই মুহূর্তে তো কাউকে আসলে পাওয়া সম্ভব হচ্ছে না। এজন্য আমি একা আপনার ছাত্রলীগের ব্যানারে সামাজিক কার্যক্রমগুলো বা অসহায় মানুষের পাশে আমরা যেভাবে আগে দাঁড়াতাম, সেভাবে দাঁড়িয়ে সেগুলো ভিডিও ধারণ করে বা ছবি তুলে ছাত্রলীগের পেজ এবং আমার Facebook প্রোফাইলে ছেড়ে সকলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। তো ব্যাপক সাড়া পাচ্ছি এবং এই মুহূর্তে যশোরে যদি ডাক আসে বিশ্বাস করবেন না, আ অগণিত ছাত্রলীগের কর্মী ভাইয়েরা মাঠে নামতে প্রস্তুত আছে। কারণ কি আমরা ডাক মাঝে আসলে ডাক আসলে অগণিত আসবে, ডাক ছাড়া সেটা কি আসবে না? ডাক ছাড়া অলরেডি আমার ছাত্রলীগের কর্মী ভাইয়েরা যশোরে আপনাকে এতটুকু আমি আশ্বস্ত করতে পারি, আপনার গোপালগঞ্জ তো ধরেন আলাদা হিসাব। গোপালগঞ্জের পরে যদি সবথেকে ভালো কাজ ছাত্রলীগের হয়ে থাকে, সেটা যশোরে হচ্ছে। এতটুকু আমি আশ্বস্ত করে বলতে পারি। যশোরে ছাত্রলীগ আওয়ামী লীগের কি পরিমাণ অ্যারেস্ট অ্যারেস্ট হয়েছেন, কি পরিমাণ? অগণিত, অগণিত আপনার আপনার লাস্ট একটা ভিডিও ভাইরাল ছিল যে ২০০ জন সারেন্ডার করছিল একসাথে। তারা স্লোগান দিয়ে একেবারে রাস্তায় আপনার আদালত চত্বর কাঁপিয়ে দিয়েছিল। অগণিত আসলে। এই সিদ্ধান্তটা কি স্থানীয়ভাবে নেওয়া হয়েছিল, না আওয়ামী লীগের কেন্দ্র থেকে এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছিল আত্মসমর্পণ করার জন্য? এটা আসলে সবার সাথে সমন্বয় করে আরকি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওরা কি এখনো জেলে? কিছু জেলে আছে, কেউ আপনার জামিন হইছে। আসলে আ এই অবৈধ ইউনূস সরকার তো আপনার ইনডিরেক্টলি বা বলেই দিয়েছে যে জামিনে যাতে জামিনে গড়ে কেমন খরচ হচ্ছে জামিনে? আসলে জামিনে গড়ে কেমন খরচ হচ্ছে? আমাদের ধরেন যারা আওয়ামীপন্থী আছে অ্যাডভোকেটরা, এরা নিঃস্বার্থভাবে কাজ করছে। যেমন আমার আব্বুর সময় কিন্তু আ আ আমাদের অ্যাডভোকেট জনি ভাই কোন প্রকার টাকা, তারপরে জনি ভাইয়ের সাথে থাকে আরেকজন অ্যাডভোকেট আমাদের অনেক আ সা আদালতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা কোর্টে যেতে পারেন না, হিয়ারিং করতে পারেন না। যশোর অবস্থা কি সেটা? আমি সেটাই বলতাম যে আমাদের যে জনি ভাই নিঃস্বার্থভাবে কাজ করছে। অনেকেই কাজ করছে। শুধু জনি ভাই না, অনেকেই কাজ করছে। আমি আসলে সময় স্বল্পতার কারণে সবার নাম বলতে পারছি না। কিন্তু এই জনি ভাই বিএনপি জামাতকে বাধা দেয় না ওনাদের? অবশ্যই আপনার হচ্ছে আমাদের জনি ভাই অ্যারেস্ট হয়েছিল। হয়ে উনাকে এই যে জাবিরের যে জাবির ইন্টারন্যাশনাল হোটেল যেটা পুরানো হয়েছিল, সেই ওই পুরানোর মামলা তাকে দিয়ে দীর্ঘদিন তাকে কারাবরণ করা লেগেছে। যশোরে খুব একটা আলোচিত ঘটনা হচ্ছে যশোরে একটা হোটেলে আগুন দেওয়া হয়েছিল। জি, জি। আগুন দেওয়া হয়েছিল, অনেক লোকজন পুড়ে মারা গিয়েছে। ওই ঘটনাটা একটু বলো তো আমাদের। আ আসলে ওই হোটেলটার মালিক হচ্ছেন আমাদের যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কেশবপুর ৬ আসনের মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব শাহীন চাকলাদারের মালিকানাধীন হোটেল ছিল ওটা। আ কি আর নাম হোটেলের মালিক, হোটে হোটেলের নাম কি? হোটেলের নাম ছিল আপনার দ্যা জাবির যশোর বা আচ্ছা। জাবির ইন্টারন্যাশনাল আরকি। তো
ওই কারণে জাস্ট আওয়ামী লীগের সাধারণ এটা সম্পাদকের এটা কি বাসা। ধরনের হোটেল ছিল? থ্রি স্টার না ফোর স্টার, কি ধরনের হোটেল ছিল ওটা এটা? এটা এটা আমাদের 5 স্টার হোটেল ছিল দক্ষিণাঞ্চলের একমাত্র। আচ্ছা, তারপর? এটা আমাদের তো এই হোটেলটা আপনার ওই যে যেহেতু আমাদের সাধারণ সম্পাদকের হোটেল ছিল এই কারণে আর কি এইভাবে। এমনকি আপনার এই আপনি জেনে থাকবেন যে এই হোটেলে ফরেনাররা যারা গেস্ট ছিল হোটেলের তাদেরকেও পুড়িয়ে মারা হয়েছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। শুধু ফরেনের তাই না পুড়িয়ে, আমাদের। জি, বিদেশি ছিল? জি, জি, জি। কোন তারা দেশের লোক তাদেরকেও ছিল তারা? কোন দেশের লোক ছিল তারা? এটা সম্ভবত কোরিয়ান ছিল। আমি এই মুহূর্তে সিওর বলতে পারছি না। সম্ভবত আচ্ছা, কোরিয়ান ছিল। কারণ যখন এই কয়জন সমস্ত কয়জন বিদেশি পুড়িয়ে মারা হয়েছে? আমি যতদূর জানি যে একজন নাকি আরকি ছিল। তবে তিনি নাকি ১ মাস ধরে ওই হোটেলে স্টে করছিলেন। আচ্ছা, আচ্ছা। আর আরো থাকতে পারে আসলে কি আ যখন এই যে কার হোটেলের বিষয়ে যে এগুলো হচ্ছে তখন আসলে আমাদের এই সমস্ত খোঁজ নেওয়ার সুযোগ ছিল না। আমরা নিজেদের যান নিজেরা হাতে নিয়ে আরকি উম পালিয়ে বেড়াচ্ছিলাম আরকি। বা মানবেতর জীবনযাপন করছিলাম। কত লোক মারা গিয়েছিল হোটেলে, জানা যায় আ এটা? ওটা হচ্ছে আমাদের হচ্ছে জানা মতে এটা ৮৫ জন প্লাস সম্ভবত। কিন্তু এই সরকার আসলে আপনার দেখাচ্ছে যে এটা ২০ প্লাস মারা গিয়েছে। মানে ওরা এবং ওরা ওরা তো শহীদ এখন, না? হ্যাঁ, ওদের এখন শহীদ আরকি আপনি ওরা বুঝতে কি পারছেন। লুটপাট করতে গিয়েছিল না কি কারণে গিয়েছিল তারা? না, লুটপাট করতে গিয়েছিল বলতে কি ধরেন সাধারণ মানুষকে তো হত্যা করা হয়েছে আগুনের মাধ্যমে গান পাউডার দিয়ে বা আগুন ধরিয়ে হোটেল ধ্বংস করা হয়েছে। সাধারণ কর্মীদের, সাধারণ স্টাফ, গেস্টদের তো মারা হয়েছিল। আর লুটপাট তো করার ওই যে যারা আমাদের হচ্ছে আ কি বলবো তাদের কি দিয়ে আমি কি করব জানি না। ওই সমস্ত টুকাই বাহিনীরা লুটপাট করতে গেছিল। এমনকি সব লুটপাট ওই হোটেলের আর কিছু রাখেনি। লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকার জিনিসপত্র, আসবাবপত্র সমস্ত কিছু লুটপাট করে একেবারে শেষ করে দিয়েছে আরকি। তাদেরই অনেকে পুড়ে মারা গেছে, না? তাদের কিছু, কিছু ওই তৎকালীন সময়ে আছে যারা উপরে লুটপাট করেছিল হোটেল পুড়ানোর আগে। কারণ হোটেল তো নিচ থেকে পুড়িয়ে দিয়েছে আপনার গান পাউডার দিয়ে। তারা নাকি আরকি নামতে পারেনি। ওদের ভিতর থেকে কিছু সংখ্যক মারা গেছে। তবে বেশিরভাগই সাধারণ মানুষকে একেবারে পরিকল্পিতভাবে তাদেরকে একটা সুযোগও দেওয়া হয়নি। যারা স্টাফ ছিল তারা শহীদ কান্নাকাটি করছিল। শহীদ কতজন বলা হয় সেখানে? শহীদ কতজনকে বলা হচ্ছে? হ্যাঁ, হোটেলের। ওই যার আ ওই সরকারিভাবে আরকি ২০-২২ জনকে আরকি আচ্ছা। বলা হচ্ছে। কিন্তু হোটেলের আপনার স্টাফরা অনেক কান্নাকাটি করছিল যে, "আমাদের একটু বাইরে বেরোতে দেন।" তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়নি। শুধু তাই না আমাদের তার পাশেই আরেকটা আপনার বড় মার্কেট ছিল। আ আ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির আরকি। আমাদের মোহিত কুমার নাথের উনারও এরকম ধরেন কোটি, কোটি টাকার বিজনেস সব লুটপাট করা হয়েছে। অর্থাৎ ওরা পঙ্গু করে দিয়েছে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পঙ্গু করতে যা, যা করণীয় আপনার শহর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের একটা ওয়ার্ডের একটা রিক্সা চালক যে শুধুমাত্র আওয়ামী লীগকে ভোট দেয়, এরকম কর্মীদেরও ধ্বংস করে দেওয়া হয়েছে। জাস্ট ধ্বংস করে দেওয়া হয়েছে এই যশোরে। এখন এখন যশোরের কর্তৃত্বে কারা আছে? বিএনপি না জামাত? আসলে আপনার যে সমন্বয়ক যারা আছে আমি আপনাকে বলি, এই সমন্বয়করা এখন ভাড়া খাটতেছে। আপনি যদি তাদের কিছু টাকা দেন, তাহলে সেই টাকার বিনিময়ে যে ওরা আপনাকে পদত্যাগ করাবে, ওরা ভাঙচুর করবে। যেমন রিসেন্টলি কিছুদিন আগে আমাদের যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ ভাই, তিনি মিনি বাস মালিক সমিতির সভাপতি ছিল। আ তো তাকে আরকি জোর করে পদত্যাগ করা হয়েছে রিসেন্টলি কিছুদিন আগে। তো ওরা এরকম ভাড়া খাটতেছে, ওরা এরকম ভাঙচুর করতেছে। এই সমন্বয়করা আরকি টাকার বিনিময়ে এই কর্মকান্ডগুলো করে বেড়াচ্ছে। আর যশোরে বিএনপি আছে, আপনার জামাত আছে। সারা বাংলাদেশে যেমন যশোরেও তেমন। তো যেহেতু ভাড়াগুলো খাটছে ওরা। তরিকুল ইসলামের মতো যে নেতা ছিলেন যশোরে, বিএনপির তো ভালো প্রভাব ছিল একসময়। আসলে বিএনপির ভালো প্রভাব ছিল। আমরা তরিকুল চাচাকে সম্মানও করি। কিন্তু এটাও আপনাকে মেনে নিতে হবে যশোর কিন্তু আওয়ামী লীগের ঘাঁটি। এখানে আসলে অন্য কোনো সুযোগ আমার মনে হয় না হবে। এখনো পর্যন্ত আপনার সেই রিক্শাওয়ালা থেকে উনি শুরু কি করে রাজনীতিতে এখন অ্যাক্টিভ একজন নারী নেত্রী আছেন রওশন জাহান সাথী। উনি কি অ্যাক্টিভ এখনো? রওশন জি, রওশন জাহান? আমাদের আমাদের সদরের না তো। যশোর না আরকি শহরে
যশোর শহরে মোশাররফ হোসেন নামে জি, জি, একজন আওয়ামী লীগ নেতা ছিলেন। জি, জি। খুব নামকরা আওয়ামী লীগ নেতা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছিলেন। আমাদের তার শ্রদ্ধেয় মেয়ে চাচা ছিল। তার মেয়ে কিন্তু। আচ্ছা, আচ্ছা। উনারা আসলে ওইভাবে উনারা এখন এই মুহূর্তে অ্যাক্টিভ না তো। আমরা ধরেন উনি ছাত্রলীগ করি। সর্বশেষ হচ্ছে আওয়ামী লীগ উনি সদস্য হন জেলার। আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন যুবলীগ না মহিলা লীগ বেশি অ্যাক্টিভ ছিলেন, এখন কি অবস্থা জানি না সেটা। আসলে আসলে কি একটা সত্যি কথা কি আমাদের যারা এরকম আওয়ামী পরিবারের যারা ছিল সম্ভাবনাময়ী, এদেরকে আমরাই দেই নাই। বুঝছেন? আমাদের ছাত্রলীগ আজকে মাঠে থাকবে কি করে? আপনি দেখেন লাস্ট ২০১২ সালে যে কমিটি হইছে পূর্ণাঙ্গ কমিটি, এরপর আর একটা ছেলেকে আচ্ছা ছাত্রলীগের ইমন, পরিচয় এরা দিতে পারে না। এটা কথা বলেন তো, ওই আহ, এখন এখন আওয়ামী লীগকে হ্যারাসমেন্ট করতেছে, টর্চার করতেছে কোন দল যশোরে, বিএনপি না জামাত? সেটা আ আমাদের বিএনপি করছে, জামাতও করছে, এখানে সবাই করছে। এখানে কাউকে আমি কম বেশি করতে পারব না। কেউ ছাড় দিয়ে কথা বলছে না। বা ভয়ে আমি একটা দলকে বেশি, একটা বেশি দলকে কম করতে বিএনপি পারব না। কারণ আমি বিএনপি জামাতের সম্পর্ক কেমন যশোরে? মানে বিএনপির সাথে জামাতের হ্যাঁ, আমরা এদের সম্পর্ক আ আ সেরকম বাংলাদেশে তো জামাত কিন্তু সম্পর্ক ভালো না। না, না এখানে সব জায়গায় একই পরিবেশ পরিস্থিতি। এরা একজন একটা সমাবেশ করলে ২ দিন পর আরেকজন করে দেখাচ্ছে। মানুষ এদের জনবল দেখানোর চেষ্টা করছে। এরকম ভাবে হুম। চলছে আরকি। যেটা আওয়ামী লীগ পারছে না, তাই তো? এই মুহূর্তে তো আসলে আওয়ামী লীগ আওয়ামী লীগেরও কথা বাদ দিলাম। যারা ৭১ এর চেতনায় বিশ্বাসী, তাদেরকেও তো হ্যারাসমেন্ট করা হচ্ছে। তাদেরকেও অ্যারেস্ট করা হচ্ছে। তবে অচিরেই এখন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। যশোরে এই যে শেখ হাসিনা যে সারা দেশে নেতাকর্মীদের সাথে ফোনে যে কথাবার্তা গুলা বলেন, যশোরে কি এমন প্রোগ্রাম হয়েছে? আমাদের রিসেন্টলি কয়েক সপ্তাহ আগে যশোরে আপনার আছে একটা গ্রুপ করে আরকি টেলিগ্রাম গ্রুপ করে আ উনি তৃণমূলের সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং আমি আপনাকে একটা জিনিস বলতে চাই। আমি আসলে উনি তৃণমূলের কর্মীদেরও আলাদা ভাবে খোঁজ নিচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার সাথে আমারও ব্যক্তিগতভাবে কথা হয়েছে। আলাদাভাবে তার নাম্বারে। একটু কবে এটা? এটা আপনার ৪-৫ মাস আগে। এমনকি উনি সে কল রেক উনি ফোন করেছিলেন না তুমি ফোন করেছিলে? আমি যতগুলো কার্যক্রম করতাম বা আমার আব্বুকে অ্যারেস্ট করার বিষয়গুলো সবগুলো আমি তাকে আমি পাঠাতাম। তারপরে সৌভাগ্যক্রমে আমি আসলে সারা জীবনে কখনো ভুলতে পারব না। উনি আমাকে যখন ফোন দিছিলেন তারপরে আমি আরকি কাঁপছিলাম এক কথায়। তারপরে আমি সমস্ত পরিচয়-টরিচয় দিয়ে আমি ফুফু বললাম। তা বলল কোন সময়টা, দিনে না রাতে, কোন সময়টা এটা? না, উনার উনি হচ্ছে সকাল ৭ঃ০০ থেকে ৯ঃ০০ পর্যন্ত নাকি কর্মীদের সাথে কথা বলেন। আমাকে ভোরবেলা কল দিচ্ছেন। আর আমার সারারাত জাগা অভ্যাস। আমি ঘুমাই এমনি সকাল হওয়ার প্রতিদিন পর। কি সকাল ৭টা থেকে ৯টা এই সময় কথা বলেন উনি? আমি তা বলতে পারব না। আমার এক ভাই ছিলেন তিনি আমাকে বলছিল কি যে, "তুমি নেত্রীকে সরাসরি কল দিও। তুমি হচ্ছে সকাল ৭ঃ০০ থেকে ৯ঃ০০ র ভিতরে দিয়ে উনি এই সময় নামাজ পড়ে কর্মীদের সাথে কথা বলে।" আমি কখনো আচ্ছা, সাহস পাইনি যে আমি নিজের থেকে আরকি কল দেব। তো আল্লাহর তারপরে রহমত বা আমার ইচ্ছা আল্লাহ আমার দোয়া হয়তো কবুল করেছে। নেত্রী আমাকে কল দিছিলেন। আমি কাঁপছিলাম এক কথায়। পরে আমি কি তাকে ফুফু বললেন? বলে কল দিয়ে কি বললেন? আমার ঠিকানা, আমি কি করি, আমি কি মানে সমস্ত কিছু আমার আব্বুর বিষয়ে আমি বেশি দিতাম যে আমার নেত্রী আমার আব্বু অ্যারেস্ট হইছে, এই যে স্লোগান দিছেন। তো সব বলল। তো আমি উনাকে ফুফু বলে সম্বোধন করছিলাম। তো উনি বলছে, "ভালো নাম দিছো তো। থ্যাংক ইউ তোমাকে।" তখন উনাকে আমি বিশ্লেষণ করে বললাম যে, "ফুপু ছোটকাল থেকে জানতাম যে আপনি আমার আপন ফুপু।" আসলে মানে আমার আব্বু শিখাইছিল যে, "শেখ হাসিনা তোমার আপন ফুপু।" তো পরে যখন বড় হই আমি তখন দেখলাম যে আসলে আ তারা তো শেখ পরিবার আর আমরা গাজী পরিবার। আপন তো না আমরা। কিন্তু আমি উনাকে ফুপু বলেই সম্বোধন করি। তখন উনি অনেক করে তারপরে আমি হচ্ছে আমাদের একটা গ্রুপের বিষয়ে তাকে জানাই যে, "নেত্রী এরকম যারা বাইরে গিয়েছেন তাদের নামে একটু আমি বাজেভাবেই বলি যে, তাদের বলেছি আপনারা যেভাবে কমন জেন্ডার হিসাবে যেভাবে গিয়েছেন ওখানে যেয়ে কমন জেন্ডার হয়ে থাকেন।" তখন নেত্রী হেসে দিয়ে বলে, "ভালো কথা বলছো। ঠিক আছে। অনেক সময় দিলাম। রাখি। ভালো থেকো।" আমি বললাম যে, "ফুপা আমি আপনাকে আবার কল দেব। দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।" এতটুকু কথা বলার আরকি আমার। আ আল্লাহ কবুল করছিলেন। আমার কাছে কল রেকর্ডও আছে। আমি ওটা যত্ন করে রেখে দিয়েছি। সারা জীবন রেখে দেব। কল রেকর্ডও আছে তোমার কাছে? জি। এটা আমার মানে আমি আসলে আপনাকে বুঝাতে পারব না আমার কত বড় স্বপ্ন পূরণ হয়েছে। মানে যদিও আমার আমার এইটা কতজন শুনেছে তোমার মাধ্যমে? আসলে কি আমার পরিচিত সবাইকে আমি ১ম এ ওটা
ফ্লাশ করতে চাইনি যে করলে আমার পরিবারের উপরে অ্যাটাক। মানে তখন আমি বাসায় থাকতাম। ভয় ছিল, আমি শোনাইনি। কিন্তু পরে যে আসলে আমার কাছের ভাই ব্রাদার যারা আছে তারা সহ আমার আম্মু সবাই জানে বাসায়। সবাইকে আমি শোনাইছি। এই জিনিসটা মানে তোমার কি পরিমাণ উদ্দীপনা কাজ করে এটা তোমার কাছে? আসলে আমি যখন উনি আমাকে কথা বলে কথা শেষে আমি পুরো ঘামা থাকি তখন আমার মনে হচ্ছিল আমার জীবনে আর মনে হয় কিছু চাওয়া পাওয়ার নেই। আর আমার আর হারানোর কিছু নাই। আমি মনে হয় রাজপথে কাজ করার জন্য এবার আর থেমে থাকলে চলবে না। সেই থেকে তো আমি ওপেন রাজপথে আমার আ আগে যা করেছি ধরেন ১ম দিকে যা করতাম সেগুলো Facebook এ ছাড়তাম না, কিছু করতাম না। এখন কি করা যায়? কি করতে হবে? সব করব। করে ওপেনলি Facebook এ ছাড়ছি। তোমার এই কথাটা বলতে গিয়ে তোমার কান্না পাচ্ছে কেন? আসলে আমি আপনার সাথে কান্না পাচ্ছে না। আমি যখন ওই যে নেত্রীর কথাগুলো ওই সময়টার কথা আসলে আমি একটু ভিতরে ঢুকে গেছিলাম সেদিনকার কথা। বুঝছেন? মানে নেত্রী আমাদের কাছে আবেগের একটা সর্বোচ্চ জায়গা। আর উনি ছাড়া তো আমাদের কেউ নেই দেখার মতো। বিশেষ করে ছাত্রলীগকে। তারপরে আমি তাকে আরকি যে ফুপু বলতে পেরেছি এতে আমি আরো বেশি নেত্রী, আপা এরকম না মানে ফুপু বলতে পেরেছি এটা আমার কাছে খুব ভালো লেগেছে। উনার সারা জীবন ফোনটা খুবই উদ্দীপনার কাজ করে, তাই না? অবশ্যই আমার একটা ছাত্রলীগের কোনো কর্মীর সাথে যদি নেত্রীর কথা হয়, সে আমি তো আপনার সামনে কান্না হয়তো ঠেকিয়ে রাখতে পারছি, সে পারবে না। আমি একটু শক্ত কোয়ালিটির ছেলে। আমি নিজের চোখের সামনে অনেক ধ্বংস হতে দেখেছি আমার নিজের। এজন্য আমি আরকি আমার আবেগকে কন্ট্রোল করতে পারলাম আরকি। যেদিন ওই দিনটার কথা মনে পড়ে তোমার? যেদিন তুমি দেখতেছিলে টেলিভিশনে শেখ হাসিনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, তোমার মানে কি প্রতিক্রিয়া হচ্ছিল তোমার? আসলে তখন ইন্টারনেটে একটু সমস্যা ছিল। আমি উপর থেকে এসে নিচে আমি আর আমার আব্বু দেখছিলাম। তো হঠাৎ করে দেখি সবাই গণভবনের সামনে নাচানাচি করেছে, গণভবনে ঢুকছে। হেডলাইনে লিখা উঠলো যে, "পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা।" মানে আমি আসলে স্বপ্ন মানে কি বলবো? আমি অনেক সময় আমি আছি আমার আব্বুর গায়ে হাত দিছে, আব্বু আমার গায়ে হাত দিচ্ছে। মানে স্বপ্ন দেখছি কিনা আমি আমার আম্মু কান্নাকাটি করছিল। আমাদের এলাকার অনেক আন্টিরা আমাদের রিলেশন সবাই কান্নাকাটি করছিল। আমরা আসলে বিশ্বাস করতে পারছিলাম না। এমনকি আমি এখনো এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি না যে যেহেতু একটা মেটিকুলাস ডিসিশন এর মাধ্যমে এটা হয়ে গেছে আমরা আমাদের নেত্রীকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। আমাদের আর কোন চাওয়া পাওয়া নেই। আমাদের টাকা পয়সা লাগবে না, পদ পদবি লাগবে না। আমাদের নেত্রী সসম্মানে দেশে ফিরবে। এই যুদ্ধে আমরা মাঠে নেমেছি। আর আমরা কাফনের কাপড় পরে সেদিনই মাঠে নেমেছি যেদিন আমাদের ধানমন্ডি ৩২ ভেঙে দিয়েছে। আমাদের বাসা নিয়ে আমাদের আর কোন মায়া দয়া নেই। ধানমন্ডি ৩২ যেদিন ভেঙেছে সেদিন আমরা ছাত্রলীগের কর্মীরা ছটফট করেছি। একটা জবাই করা মুরগিকে যেভাবে ছটফট করে সেভাবে আমরা ছটফট করেছি বিছানায়। তো আমরা সেদিন শপথ নিয়েছি ওই ধানমন্ডি ৩২ এর দিকে যে হাত উঠেছে, সে হাত আমরা না গুঁড়ি দেয়া পর্যন্ত আমরা আসলে আমাদের নিজেদেরকে আমরা ব্যর্থ মনে করব। কারণ এখনো পর্যন্ত আমরা ধানমন্ডি ৩২ এর প্রতিশোধ নিতে পারি নাই। সেদিনকে ধানমন্ডি ৩২ ঠেকাতে পারি নাই। এমনকি আমাদের প্রাণের জায়গা, আমাদের প্রাণের ঠিকানা ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আমাদের আওয়ামী লীগের কার্যালয়, এটা আমরা এখনো পুনরুদ্ধার করতে পারি নাই। অচিরেই আমরা এটা পুনরুদ্ধার করব। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে ইনশাআল্লাহ। তোমার কি মনে হয় শেখ হাসিনার তো বয়স হয়েছে, হ্যাঁ? উনি এই বয়সেও যে অ্যাক্টিভ এখনো, যেভাবে অ্যাক্টিভ, সবার সাথে কথা বলেন, ফোনে ইয়ে করেন, এটা কতক্ষণ সম্ভব উনার পক্ষে এই বয়সে এটা? আসলে আপনি যে কথা বলছেন এটা আমিও ভাবছি যে উনি দিনে প্রত্যেকটা ২ টো করে জেলার সাথে মিটিং করেন। ৪ ঘন্টা করে উনি থাকেন, কথা বলেন। ৮ ঘন্টা একটা আমার তো এতটা এনার্জি নেই। আসলে কি আমাদের হাতে তো কিছু না, সবকিছু তো মহান রব্বুল আলামিনের হাতে। মহান রব্বুল আলামিন উনাকে বারবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। তার কুদরতি ক্ষমতা দিয়ে। এবারেও মহান রব্বুল আলামিন সেটাই করেছেন। এবং তার ভিতরে যে এনার্জিটা এই বয়সে তিনি যে পরিমাণ পরিশ্রম করছেন, আমাদের মতো ক্ষুদ্র কর্মীদের খুঁজে এনার্জি খুঁজে মনে করো, উনি তো প্রাইম মিনিস্টার ছিলেন। উনি প্রাইম মিনিস্টার ছিলেন, ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় থাকলে মানুষের এনার্জি থাকে। উনি কিন্তু তখনও 24/7 প্রাইম মিনিস্টার ছিলেন। মানে 24 ঘন্টাই অ্যাক্টিভ থাকতেন উনি। যতক্ষণ উনি হয়তো কয়েক ঘন্টার জন্য জন ঘুমাতেন, রেস্ট নিতে পারেন। জি। এর বাইরে এর বাইরে সবসময় ইয়েতে থাকতেন। তখন তো ক্ষমতায় ছিলেন উনি। এখন তো ক্ষমতায় নাই। মানুষ ক্ষমতায় যখন থাকে না, তখন মানুষ দুর্বল হয়। কিন্তু তাকে কিন্তু এখন পর্যন্ত কোনো দুর্বল মনে হয়নি কারো কাছে। তাকে কেউ আসলে ভেঙে পড়েছে এটা মনে হয়নি তার কাছে। আসলে সে তো বঙ্গবন্ধুর কন্যা। তার তো ক্ষমতা মূল লক্ষ্য না।
যাদের কাছে ক্ষমতা মূল লক্ষ্য তারা ক্ষমতায় বসলে তাজা হয়ে যায়। কিন্তু ইনি তো ক্ষমতায় না থাকলে আরো বেশি তাজা হয়। কারণ উনি ভালো করে জানেন এই দেশ পাকিস্তানিদের হাতে চলে যাবে উনি যদি না থাকেন। এজন্য উনি আরো এনার্জেটিক হয়ে আরো কঠিনভাবে কাজ করেন। উনি এখন যেভাবে কাজ করছেন, আমাদের মতো ইয়াং ছেলেরাও সেটা পারবে বলে আমি বিশ্বাস করি না। আমি অবাক হয়ে এই যাই। যে আর এত এত দুর্নীতির মামলা, এত হত্যা একটাও প্রমাণ করতে মামলা, পারেনি তো। একটাও প্রমাণ করতে পারেনি। এত হত্যা মামলা, এত টাকা পাচারের মামলা, এগুলো শুনলে কেমন লাগে তোমাদের? আমাদের তো অনেক খারাপ লাগে, এমনকি আমাদের অনেক কথা শোনা লেগেছে আপনি তো বোঝেনই। তবে আমরা এখন গর্ব করি একটা বিষয় তারা প্রমাণ করতে পারল না। অর্থাৎ ওরা এইগুলো করে এই যে আওয়ামী লীগের পরিবার বা আওয়ামী লীগের যারা কর্মী আছে তাদের কনফিডেন্সটা আরো বাড়িয়ে দিল যে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কখনোই দুর্নীতি করেনি। করলে ইউনূসের মতো লোক এতদিনে প্রমাণ করে ছেড়ে দিত আরকি। তো তারা প্রমাণ করতে পারি না। আমরা এখন জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে আবার গর্ব করি। যখন আন্দোলনটা শুরু হলো তখন কেউ গুরুত্ব দেয় নাই, তাই না? না আসলে আমাদের মতো বয়সী ছেলেরা আন্দোলন করছে। তো নেতৃত্বটা আগেই মেনে নিয়েছিল আন্দোলন। আবার আন্দোলন করছে, ঠিক আছে। মেনে নেওয়া হবে। কিন্তু এর পেছনে যে আসলে এরকম meticulously ডিজাইন আছে, এটা আসলে কেউ কল্পনা করতে পারেনি। কারণ আমরা আমরা তো আপনার ৪ তারিখেও রাজপথে ছিলাম, যশোরের রাজপথে। ৫ তারিখে কারফিউ, ৫ তারিখে এই সন্ত্রাসী কার্যক্রমটা হয়ে গেল। আমরা তো তখনও কেউ বুঝতে পারিনি বা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কেউ বুঝতে পারেনি। আর আরকি আমার আমার বিশেষ করে জানার কথা ছিল, আমি তো তাও জানতে পারি না বিভিন্ন কারণে। কারণ কেউ আসলে বুঝতে পারেনি বিষয়টা। আমি এটা বললাম যে, আপনার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু তিনি আমার চাচা হন। তো তাও তো আমরা জানতে পারলাম না তারা ওরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব। আসলে এই ডিজাইনটা কেউ ধরতে পারেনি। আর এটা তো আজকের meticulous ডিজাইন না। এটা ইউনূসের তো ক্ষমতার চেয়ারে বসার স্বপ্ন সে বহুত আগে থেকেই বাংলার মানুষ সেটা জানে। তো সেই ডিজাইনটা তিনি তখন থেকেই করছেন। আর এখন এই বাংলার তোমার কি মানুষ মনে আরকি হয় কতদিন লাগবে আওয়ামী লীগকে আবার ফিরে আসতে? আসলে ৯ মাস ৭১ সালে তো ধরেন ৯ মাস লাগছিল। এখন আরো এটা ৯ মাস সামনের আর ৯ মাস লাগবে না। যদি না বাংলাদেশের যত আওয়ামী লীগের বা সংগঠনের কমিটিগুলো আছে, এই কমিটিগুলো reshuffle করতে হবে। কারণ তৃণমূলের বুকে তুমি তো অনেক কষ্ট। তুমি তো তুমি তো যে ছাত্রলীগ করো, বাংলাদেশের আইনের নিষিদ্ধ সংগঠন এটা। কিসের আমরা যেখানে যে সরকারকে মানি না, এই অবৈধ সরকারের নিষিদ্ধ ঘোষণা আমরা কি মানবো নাকি? আর তাছাড়া ছাত্রলীগকে যারা নিষিদ্ধ করেছে, তাদের বাবাও ছাত্রলীগের ছাত্রলীগ তাদের বাবার আগের জন্ম। ১৯০০ আপনার ৪৮ সালে ছাত্রলীগের জন্ম। তখন বাংলাদেশেরও জন্ম হয় না। আর ওরা করবে হচ্ছে আমার ছাত্রলীগকে নিষিদ্ধ। ছাত্রলীগের যাকে ইচ্ছা ছাত্রলীগ তাকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে। ছাত্রলীগকে নিষিদ্ধ করার মতো ক্ষমতা এই সরকার রাখে না। এরপরে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে তারা। এই ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করে আওয়ামী লীগের মাজা ভেঙে দেওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা মাথায় কাফনের কাপড় পরে যেভাবে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে, এই আওয়ামী লীগকে যদি টাচ করার চেষ্টা করে তাহলে ইউনূসকে ধ্বংস করে ছেড়ে দেবে। আর মানে আওয়ামী লীগের বিষয়ে আমার একটা কথা হচ্ছে, বাংলাদেশে এখনো পর্যন্ত এইরকম কোনো ম্যান তৈরি হয়নি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। তারা করুক, এই যে চ্যালেঞ্জ তুমি দিলাম যে করুক। তুমি যে এই যে ইমন, তুমি যে আমার সাথে কথা বলতেছো, এটা রিস্ক মনে করতেছো না যে তোমাকে এইটা দেখে তোমার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তোমাকে গ্রেফতারের চেষ্টা করা হবে? আচ্ছা, আমাকে তো গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমার ছবি দিয়ে তো আমাকে খুঁজছে। পুলিশ খুঁজছে, তারপরে হচ্ছে আমার বিভিন্ন অঙ্গ সংগঠনের ভাড়াটিয়া মস্তানরা খুঁজছে। আমার আসলে আর হারানোর কি আছে? মেরে ফেলা। আমি তো সবসময় একটা কথা ভাবতাম যে ৭১ সালের আগে যদি জন্মগ্রহণ করতাম তাহলে মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারতাম। কিন্তু আল্লাহ তো সেই কপাল রাখেনি। এই যে এখন আমি মুক্তিযুদ্ধ করছি, আমার আর ভয় কিসের? এখন মৃতদের কিন্তু তো আর মৃত্যু। এখন কিন্তু তোমাকে মুক্তিযোদ্ধা মনে হয় নিজেকে। আমি তা মনে হয় না। আমি আসলে তো কি বা করতে পারছি? আমি বললাম না আমি ধানমন্ডি ৩২ মতো ঠেকাতে পারিনি। তবে আমি এতটুকু কনফিডেন্স আমার উপরে এখন হয়েছে যে ৭১ এর আগে যদি আমার জন্ম হতো, অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে যেতাম। রাজাকারদের পক্ষেও যেতাম না। আর আপনার স্বতন্ত্রও থাকতাম না। অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে যেতাম। আমি মুক্তিযোদ্ধা তুমি পরিবারের তুমি সন্তান। যেভাবে কথা বলতেছো ইমন, যে বললে কথাবার্তা বলতেছো, এরকম কতজন কর্মী বা নেতা আছে তোমার সাথে? আমার সাথে প্রচন্ড যশোরে আপনার ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী। ইতিমধ্যেই তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া শত নেতাকর্মী। যারা ঘর ছাড়া বাড়ি ছাড়া তাদের আর সবাই কি কিসের তোমার মতো বললে সবাই কি তোমার মতো বললে কথা বলে? আসলে কি সবাই আপনার ওপেন হইতে পারে না ফেসবুকে।
বুঝছেন? আমাদের তো ধরেন ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের আর মৃত্যুর ভয় নেই। আমাদের আর কি হবে? কিন্তু অনেকের আছে ধরেন ওপেন Facebook এ কিছু পোস্ট করে না কিন্তু দলের জন্য অসাধারণ ভূমিকা পালন করছে। অনেকে আছে অর্থ দিয়ে সহযোগিতা করে। অনেকে আপনার সাথে থাকছে। আমাদের সাথে মিছিলেও থাকছে, মুখটা একটু মাস্ক পরে থাকছে। এইভাবে আরকি। আমার সবাই এখানে আছে। কিন্তু অনেক ছাত্রলীগের ছেলে আমার এখানে আসতে চায়। ধরো আমি এই প্রোগ্রামটা করার কারণটা হচ্ছে মানে এই টক শো গুলাতে তো সবাই পরিচিত মুখদের নিয়ে আসে, খুব বিখ্যাত লোকজনের। জি, আর আমি টার্গেট করেছি তোমার মতো, হ্যাঁ, তোমার মতো গ্রাসরুটের নেতাকর্মীদের কথা শুনবার জন্য, তোমাদেরকে তুলে আনার জন্য চেষ্টা করা আর কি। জি। অনেকে মনে করো ভয় পায়, মাস্ক পরে আসতে চায় বা ফেসে আসতে চায় না। তুমি এই সাহসটা করলে কেন সেটা? আমি আপনাকে বলি, আমি বারবার একটা কথা বলছি, আমার রক্ত আসলে আওয়ামী লীগ পজিটিভ। আমার পরিবারে আওয়ামী লীগ করে না। এইরকম আসলে কখনোই ছিল না। ওই বঙ্গবন্ধুর আমল থেকে আমার পরিবার আওয়ামী লীগ এটা করে আসছে কিভাবে এবং এই কথাটা কিভাবে শিখলে? আওয়ামী লীগ পজিটিভ রক্তের গ্রুপ। তাই তো। তা আপনি আমার পরিবারের যাচাই-বাছাই করে দেখেন। আমার পরিবারে এমন সদস্য আছেন যারা আ জননেত্রী শেখ হাসিনার এপিএস থেকে শুরু করে কেন্দ্রীয় বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। আমার পিতা আ আ আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের পোস্ট হোল্ড করেন। আমার পরিবারে আওয়ামী লীগ ছাড়া আর কি আছে বলেন? তাহলে আওয়ামী লীগ পজিটিভ না এটা? আর সাথে পাকিস্তান নেগেটিভ এই আরকি। শেখ হাসিনার সাথে কথা বলতে পারা, এটা কি খুব বিশাল কিছু তোমার কাছে? হয়তো অনেকের কাছে কিছু না তবে এটা আমার স্বপ্ন ছিল। এই স্বপ্নটা আল্লাহ আমাকে পূরণ করেছে। আমি সারা জীবন আল্লাহর কাছে শুকরিয়া। এখনো মনে হয় ওই কথা বলে যে ক্ষমতায় থাকলে হয়তো এইভাবে কথা বলতে পারতে না তুমি। কিন্তু আমার কথা বললে আমার অনেক শান্তি লেগেছে ঠিক আছে। কিন্তু উনি ক্ষমতায় থাকলে তো সারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতো। আমি একা শান্তিতে কি করব? আমার তো সারা বাংলাদেশের মানুষের শান্তি দরকার। সেই লক্ষ্যেই বিশাল তো আমরা ব্যাপার কাজ তাই করি। না? ইমন, বিশাল ব্যাপার। শেখ আপ হাসিনা যশোরের ইমনের সাথে ফোনে কথা বলেন, যশোরের ইমন উদ্দীপ্ত হয়, যশোরের ইমন আরো সাহসী হয়। বিশাল ব্যাপার না এটা? আসলে তারপর থেকে আমি ওপেন হইছি। যা সত্যি আর এটা আসলেই বিশাল ব্যাপার। শুধু আমার সাথে না, উনি ধরেন বিশাল গভীর এক ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের কর্মীকে উজ্জীবিত করার জন্যও কিন্তু তিনি কথা বলেছেন। এখন এই কিছুদিন আরকি তিনি জেলা পর্যায়ে বর্ধিত সভাগুলো করছেন। এই কিছুদিন আরকি কর্মীদের সাথে সম্ভবত কম আছে আমি যতদূর জানি। অনেকে মেসেজ দেয় তাদের এখনো কল ব্যাক করেনি। এই আরকি। আমরা শেষ করবো আজকের অনুষ্ঠানটা। তোমার আর কিছু বলার আছে? আমার যেটা বলার আছে আমি আপনার মাধ্যমে আ আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বা জননেত্রী শেখ হাসিনাকে একবার বলতে চাই, সমস্ত বাংলাদেশের কমিটিগুলো আরেকবার রিশাফেল করেন প্লিজ। তৃণমূলের কর্মীদের বুকে অনেক কষ্ট, অনেক জ্বালা। তাদেরকে বারবার বঞ্চিত করা হয়েছে। তাদেরকে ফিরিয়ে নিয়ে এটা আসেন। এই সময় মনে এটা সম্ভব না। এই সময় হচ্ছে সবাই হচ্ছে টিকে থাকার সময়। কমিটি এই আ কোনো সময়টা প্র কোনো এই প্রকার সময় টিকে থাকার সময়। কমিটি করারও সময় না। কমিটি করলে কি হবে জানো? কমি হয়তো এমনও হইতে পারে, কমিটি চিহ্নিত করে আরো বেশি অ্যারেস্ট করতে পারেন। আমি হ্যাঁ? আসলে কমিটি গঠনের কথা আমি রিশাফেল এর কথা বলছি কেন যে সমস্ত তৃণমূলের অভিমানী কর্মীরা আছে, তাদেরকে একটু যেন ডেকে নিয়ে আসা হয়। তাদেরকে মূল্যায়নের নিশ্চয়তা দেওয়া হয়। এটা তাহলে কিন্তু উনি তো প্রতিদিন করছে। উনার যে একটা ভয়েস, উনার যে কথা, যে যেখানে আছো সে সেখানকার নেতা। সে সেখানকার নেতা। কিন্তু এর চেয়ে কর্মীরা বড় ভয় পায়। এর ভাই চেয়ে বড় স্বীকৃতি এর চেয়ে বড় স্বীকৃতি তো আর হয় না। না ঠিক আছে কিন্তু কর্মীরা ভয় পায় কোথায় জানেন? ধরেন হুম। আপনার জেলার যে চিটার নামক যে লোকটা আছে সে আবার আপনার সাথে চিটারি এটা করবে কিনা হয় না কেন জানো? এটা হচ্ছে গ্রাউন্ড ওয়ার্ক। এর মাধ্যমে শেখ হাসিনা একটা গ্রাউন্ড ওয়ার্ক করছে। জি, যেমন জি অবশ্যই। যেমন 111 এর সময় উনি যখন অ্যারেস্ট হন, ওই সময় তো অন্য কাজ ছিল না। উনি কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক করতেন। উনার অনেক পেপার ওয়ার্ক গুলা তৈরি করে ওই সময় কিন্তু এখন। জি, জি। এখন আবার এই পরিস্থিতিতে উনি একটা গ্রাউন্ড ওয়ার্ক করছেন। সেই জি। গ্রাউন্ড ওয়ার্ক
তোমার মতো ইমনকে পিক করা। তোমার মতো ইমনকে উনি ফোন করেছেন, তোমার মতো ইমনকে উদ্দীপ্ত করেছেন। এইভাবে কিন্তু তুমি যে তথ্যটা দিলে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত উনি সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে কথা বলেন। বিশাল ব্যাপার কিন্তু এটা। হ্যাঁ, উনি উনি আরো আরো করতে পারেন, কিন্তু আমাকে আমার এক সিনিয়র ভাই বলছিল যে এই টাইমে কল দিও, তবে আমি সাহস পাইছিলাম না দিয়া। এই কারণে ওনার রেফারেন্সে আমি বললাম যে এই টাইমটা নাকি তিনি কর্মীদের সাথে কথা বলেন। ইমন, তুমি ভালো থাকো ভাই, দোয়া করবেন। সাবধানে থাকবে, সাবধানে দোয়া করবেন, থাকবে। আপনিও ভালো থাকবেন। তোমার মা বাবাকে সালাম দিবে। হ্যাঁ, ওনারা ভালো থাকুক, সাবধানে থাকবে। বাঁচতে হবে, বেঁচে থাকলে অনেক কিছু করা যাবে। খুব সাবধানে থাকবে। চতুর্দিকে অনেক শত্রু তোমাদেরকে ক্ষতি করতে পারে। এই অনুষ্ঠানটার পরে তোমার বিপদ আসতে পারে। সাবধানে থাকবে। দোয়া করবেন, আর আপনিও ভালো থাকবেন ভাই। আর আপনার সমস্ত দর্শক ভালো থাকুক সেই দোয়া করি।